আসসালামু আলাইকুম। আমার এইচএসসি ২৬ ব্যাচের ছোট্ট ভাইয়া আপুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি, আজকের এই লাইভ সেশনে। ওয়েলকাম এইচএসসি ২৬। তোমাদের সবাইকে আমি তোমাদের ডক্টর তোফায়েল ভাইয়া তোমাদেরকে ডিএমসি ড্রিমার্সে এবং আমার এই আয়োজনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের জন্য একটা ডেডিকেটেড গ্রুপে আমরা আজকের লাইভটা আমরা ডিএমসি ড্রিমার্সের পেজ থেকে রান করছি, বাট তোমাদের জন্য একটা ডেডিকেটেড গ্রুপ, সেই গ্রুপটাতে তোমরা যুক্ত হলে আমরা সেখানে আমাদের ফ্রি কোর্সের আয়োজনটা করব। আমরা আজকে বেশিক্ষণ আলোচনা করব না, 30 মিনিট, গুনে গুনে 30 মিনিট তোমাদের জন্য এইচএসসি জীবনের শুরুতে আমি তোমাদের সাথে এক ওরিয়েন্টেশন নিয়ে আলোচনা করব, তোমাদের লক্ষ্য উদ্দেশ্য কেমন হবে এবং কিভাবে কি করলে আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পারবো। প্রিয় ভাইয়া আপুরা, কথা না বাড়াই, চলো আমরা আমাদের আলোচনা শুরু করে দেই। সবাইকে স্বাগতম, আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে এই সেশনে আমরা কি আলোচনা করব? দুটো বিষয়। এক, এইচএসসিতে ভাইয়া আমি কিভাবে পড়বো সেই বিষয়ে পড়বো, এবং আমরা তোমাদেরকে একটা ফ্রি কোর্স অফার করব, একটা ফ্রি সাইকেল তোমাদের সবাইকে অফার করব। সেই ফ্রি সাইকেলটা সম্পর্কে তোমাদেরকে ইন ডিটেইল বলবো, আজকের ক্লাসে ইন ডিটেইল বলবো। সেইটাই হলো আমার টার্গেট, সেটাই হলো আমার প্ল্যান। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। তোমরা একটু তোমাদের সবাই যারা গ্রুপে যুক্ত হওনি তারা গ্রুপটাতে যুক্ত হয়ে যেতে পারো, আমাদের পিন কমেন্টে কিন্তু গ্রুপে লিংক দেওয়া আছে। তো বিসমিল্লাহ বলে চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। ওকে, চলো। তো ভাইয়া আজকে আপনি আমাদেরকে কি নিয়ে বলবেন? এক নাম্বার, ফ্রি সাইকেলটা নিয়ে তো বলবোই। দুই নাম্বার, যে আমরা ভাইয়া কোন কোন বই পড়বো, প্লাস মেডিকেলের জন্য কিভাবে পড়বো, বায়োলজিতে কিভাবে পড়বো, সেই বিষয়ে আমরা ওভারঅল আলোচনা শুরু করব। লেটস বিগিন। এক নাম্বার প্রশ্ন হলো, এইচএসসিতে আমাদের লক্ষ্য কি? এইচএসসিতে লক্ষ্য কিভাবে ঠিক করতে হবে? আমি সবার আগে এইটা নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমার সাথে যারা তোমরা যুক্ত আছো, তোমরা আমাকে বলো যে ভাইয়া তোমার এইচএসসিতে তোমার লক্ষ্য কি তুমি সেট করেছো কিনা? বাংলাদেশের পার্সপেক্টিভে, আমাদের যে পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভে অনেকেরই লক্ষ্য থাকে যে ভাইয়া আমি মেডিকেলে পড়বো, অনেকের লক্ষ্য থাকে যে না ভাইয়া আমার লক্ষ্য মেডিকেল না, আমার লক্ষ্য ইঞ্জিনিয়ারিং। তোমার এক একজনের লক্ষ্য এক এক রকম হতে পারে। আবার অনেকের লক্ষ্য থাকে না ভাইয়া মেডিকেল ইঞ্জিনিয়ারিং একটাও না, আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। আবার অনেকের লক্ষ্য হতে পারে যে না ভাইয়া এগুলোর একটাও না, আমার লক্ষ্য আমি আর্মিতে যাবো বা অন্য কিছু করব। এর ছাড়া খুব বেশি অপশন যে হাতে আছে তা কিন্তু না। তুমি চাইলে ব্যবসা করতে পারো, উদ্যোক্তা হতে পারো, কিন্তু আমি বিশ্বাস করি যে সেগুলো অনার্স শেষ করার পরে করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। অনার্স করার পরে করলেই সবচেয়ে ভালো হয় বলে আমি বিশ্বাস করি। তো যাই হোক, এখন তোমাদের এক একজনের এক একটা লক্ষ্য হতে পারে। তোমরা যদি আমাকে বলো যে ভাইয়া তোমরা হলে এইচএসসি ২৬, আমি তোমাদের চেয়ে বেশ কিছুটা সিনিয়র। আমি ছিলাম এইচএসসি ১২। তো আমার লক্ষ্য ছিল ভাইয়া মেডিকেলেও চান্স পাওয়া, ঢাকা ভার্সিটিতেও চান্স পাওয়া, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়া, এবং বিশ্বাস করো আমি কিন্তু সেটা আলটিমেটলি পেয়েছিলাম, সেটা আমার সময় পেয়েছিলাম। কিন্তু বাস্তবতা হলো যে 3টে চান্স পেয়ে লাভ কি? আমাকে তো পড়তে হবে যে কোনো একটায়, হয় মেডিকেলে, না হয় ইঞ্জিনিয়ারিংয়ে, না হয় ঢাকা ভার্সিটিতে। তো আমি বিশ্বাস করি যে তোমার লক্ষ্য মোটামুটি একটা প্রিফারেন্স তোমার সেট করে ফেলা উচিত যে আমি এই ফিল্ডে যেতে চাই, আমার বাবা মা চান আমি এটা করি, আমি এই ফিল্ডে যেতে চাই। সেই লক্ষ্যটা আমার মনে হয় যে তোমাদের জাস্ট সেট করে ফেলা, শুরুতেই একটু ফোকাস থাকলে প্রিপারেশনটা নেওয়া বুদ্ধিমানের কাজ হয়। তবে আমি তোমাদের সবাইকে বলবো যে এমনভাবে শুরু থেকে পড়ালেখা করা যাতে তুমি ভর্তি পরীক্ষায় সব জায়গায় চান্স পাও। আমার লক্ষ্য কিন্তু এটাই ছিল। পরবর্তীতে আমি মেডিকেলে চান্স পাই, আমাদের সময় ভর্তি পরীক্ষায় আমি ভালো রেজাল্টই করেছিলাম আল্লাহ পাকের রহমতে। আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি, আমি সেই সময় জাতীয় মেধায় ৫ম হয়েছিলাম। তো আমি সেটা অনেক আগের ঘটনা, তোমরা এখন আর এই ফেসবুকের যুগ তখন ছিল না। এখন মনে করো যারা চান্স পায় টপ 10, টপ 100, টপ 200, ডিএমসি, সলিমুল্লাহ, সবাইকে তোমরা স্টার হিসেবে দেখো, তারকা হিসেবে দেখো। তো আমি ধরো সেই সময় আমাকে সবাই চিনতো না, বা যতজন চেনার চিনতো, কিন্তু সেই সময় তো আমাদের এই রিচটা ছিল না। উপরে নিবে একটু, সাউন্ড একটু কম। ওকে,
ঠিক আছে, এই সময় এইম হলো লাইভ দেখা, এই সময় এইম হলো একজনের লাইভ দেখা, ভেরি গুড, ঠিক আছে, ওকে, দ্যাটস গ্রেট। তো এইটা ছিল আমার লক্ষ্য। আমার লক্ষ্য ছিল 3 জায়গায় চান্স পাওয়া, কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারি যে 3 জায়গায় চান্স পাওয়া সম্ভব, কিন্তু প্রস্তুতি নেওয়া অনেক কঠিন। পরবর্তীতে আমি আস্তে আস্তে নিজেকে মেডিকেলের দিকে আস্তে আস্তে ফোকাস করি। তোমরা এইচএসসির শুরুতে আমি সবাইকে বলবো যে এইরকম লক্ষ্য তোমার থাকতেই পারে, বাট আমি তোমাকে বলবো যে তোমার এইচএসসির শুরুতে তোমার একটাই ফোকাস হবে। এইচএসসির শুরুতে ভাইয়া আমার কি ধরনের ফোকাস রাখা উচিত, ভাইয়া আমার এইচএসসিতে আমার আসলে কি করা উচিত, আমি তোমাকে বলবো যে এইচএসসির এই সময়টা তোমার জাস্ট উচিত হবে তোমার জীবনের সেরা পড়ালেখা করা। আমাকে যদি বলো যে ভাই আমার কি লক্ষ্য হওয়া উচিত, জীবনের সেরা পড়ালেখা করার লক্ষ্য রাখা উচিত। জীবনের সেরা পড়ালেখা করার লক্ষ্যটা তোমার রাখা উচিত যে ভাই আমি এইচএসসিতে আমার জীবনের সেরা পড়ালেখাটা করব। কিরকম ভাইয়া? এই সময় তুমি যাই পড়ো, তুমি যখন ম্যাথ করবা খুব সিরিয়াসলি ম্যাথ করতে হবে, যখন ফিজিক্স পড়বা প্রচন্ড ডেডিকেশন দিয়ে ফিজিক্স পড়তে হবে, যখন তুমি বায়োলজি পড়ছো বায়োলজিটাও এমনভাবে পড়তে হবে যে তুমি ধরো তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, কিন্তু তুমি ভালো করার জন্য বায়োলজিটাও ভালো মতো পড়তে হবে, যাতে এইটা দিয়েই তোমার এইচএসসি খুব ভালো করে পার হয়ে যায়। তুমি মেডিকেলে পরীক্ষা দিলে যদি মেডিকেলের বেশিরভাগ প্রশ্নই পেরে যাও, এবং ভার্সিটিতে পরীক্ষা দিলে ভার্সিটির বেশিরভাগ প্রশ্ন পারো। এবং অ্যাডমিশনটা কিন্তু বোনাস। কেউ যদি একাডেমিকটা ঠিক মতো পড়ে, এইচএসসির একাডেমিকটা কেউ যদি ঠিক মতো A to Z ঠিক মতো পড়ে, ওকে কিন্তু আর কেউ আটকে রাখতে পারে না, তুমি যদি সেরা পড়ালেখাটা করো। ঠিক আছে, তো সবাইকে আমি এইটুকু বলবো যে সবার লক্ষ্যটা আমাদের এইটাই লক্ষ্য হওয়া উচিত যে আমরা আমাদের জীবনের সেরা পড়ালেখাটা করব এই এইচএসসির জীবনে। তোমরা আজকে তোমাদের জুন মাস, তোমরা দেখা যাবে যে এটা তো তোমাদের 2026 সালের জুন মাসে তোমরা দেখা যাবে যে এইচএসসি পরীক্ষা শেষ করে ফেলেছো, এবং চোখের পলকে এই 2 বছর কেটে যাবে। তো এই 2 বছরে আমি চাইবো যে তোমরা প্রত্যেকটা দিন কাজে লাগাও এবং প্রত্যেকটা দিন তুমি পড়ালেখা করো। তাহলে 2 বছর পর 2026-এ 2 বছর পর তুমি দেখবা যে তোমার অবস্থান এখন বস লেভেলে। তুমি দেখবা যে তুমি খুব আত্মবিশ্বাসী যে তুমি ভর্তি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে ভালো করবা। আমি তোমাদেরকে শুরুতেই এইটুকু বলবো যে ভাইয়া আমরা ঠিক আছে, আমরা যে কোনো একটা চুজ করতে পারি। ভাই আমি বুয়েটে পড়তে চাই, ডিএমসিতে পড়তে চাই, ভাই আমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাই, বাট ফাইন এইচএসসির একাডেমিক পড়াটাতে যাতে আমরা তীব্র একটা জোর দেই, আমরা যাতে এইচএসসির এই পড়াটাতে একটা তীব্র জোর দেই। তো তোমাদের এক একজনের এক এক রকম লক্ষ্য, আমি একটু জানতে চাই তোমরা কে কি লক্ষ্য আপাতত সেট করেছো। আমি বলবো যে লক্ষ্য হওয়া উচিত সেরা পড়ালেখা করা, বাট তোমরা আমাকে বলো যে তোমাদের কার কি লক্ষ্য, তোমরা কে কোথা থেকে জয়েন করেছো এবং কার কি লক্ষ্য। তোমাদের সাথে আমার আজকে প্রথম দেখা হচ্ছে, আমাকে যদি একটু কষ্ট করে জানাও যে তোমাদের কার কি লক্ষ্য, আমাকে একটু জানাও প্লিজ। দেখি নিজের স্বপ্নের কথা, এখানে 2 রকম কথা আছে। এক, যে নিজের স্বপ্নের কথা অন্যকে জানাতে নেই। আরেক, নিজের স্বপ্নের কথা সবাইকে জানাই দাও, যাতে মানুষের দিকে তাকালেই তুমি অনুভব করো যে না আমাকে তো আরো পরিশ্রম করতে হবে। তো আমি আমার স্বপ্নের কথাটা জানালাম এবং সেটার জন্য পরিশ্রম করেছি, সেই জন্য আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারছি। আচ্ছা, তো সুন্দর। মাহমুদ সীমান্ত গাজীপুর থেকে জয়েন করেছে। SM মাহির ভাইয়া টার্গেট ডিএমসি, ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি তোমাদের কমেন্টগুলো আসছে। ওকে সামি, আপনি আমার বস। মাহির ভাইয়া মেডিকেল, একদম ছোট থেকে মেডিকেল, অনেকেরই লক্ষ্য মেডিকেল। আচ্ছা, নারায়ণগঞ্জ এনএমসি, ইনশাআল্লাহ ডেন্টাল। এক একজন এক একটা লক্ষ্য, তোমরা এক একজনের এক একটা লক্ষ্যের কথা তোমরা বলছো। দ্যাটস গ্রেট ফ্রম ঢাকা। ঠিক আছে, এখানে আমার মনে হয় যে ডিএমসি ড্রিমার্স পেজে বেশিরভাগই হয়তো বা মেডিকেল অ্যাসপিরেন্ট। আমরাও শুরু থেকেই সেইটাই আমরা ফোকাস করব যে মেডিকেল অ্যাসপিরেন্ট। এখন আমরা মেডিকেল অ্যাসপিরেন্টরা কিভাবে পড়ালেখা করবে সেটা নিয়েই কথা বলবো। আমি জানি যে যারা বুয়েট অ্যাসপিরেন্ট তারা ডিএমসি ড্রিমার্স পেজে খুব একটা আসার খুব একটা কারণ নাই, যারা ভার্সিটি অ্যাসপিরেন্ট তারাও আসার কথা না, কারণ আমরা সোললি মেডিকেল ডেডিকেটেড। দেখো নামটাই ডিএমসি ড্রিমার্স। তো আমি নিজে ডিএমসি, আর আমি চাই যে ভবিষ্যতের স্টুডেন্টরা যারা মেডিকেলে পড়বে তারা হাইয়েস্ট লক্ষ্যটা সেট করুক, সেই জন্য আমাদের নাম ডিএমসি ড্রিমার্স। এবং আমরা শুরু থেকেই কোয়ালিটিটাও মেনটেন করতে চাই। গত 6 বছরের জার্নিতে ডিএমসি ড্রিমার্সের যাত্রা 2018 সালে অসংখ্য ডিএমসিয়ান এবং অসংখ্য মেডিকেলিয়ান এই ডিএমসি ড্রিমার্সের হাত ধরে আমরা বের করেছি।
প্রত্যেক অ্যাডমিশন টেস্টে অসংখ্য ডিএমসিআর এবং অসংখ্য মেডিকেলিয়ান, এখন বিভিন্ন মেডিকেলে। আমি যখনই কোথাও যাই কোনো কোনো মেডিকেল কলেজে, আমি তো অনলাইনে গত দীর্ঘ 6 বছর ধরে পড়াচ্ছি, অফলাইনে অনেকদিন পড়িয়েছি। যেই মেডিকেলেই যাই ওরা, আমি তো সবাইকে চিনতে পারবো না, খুব স্বাভাবিক, কারণ আমি তো তোমাদেরকে দেখি নাই, কিন্তু ওরা এসে সালাম দেয় যে ভাইয়া আমি আপনার স্টুডেন্ট ছিলাম, আমি আপনার ক্লাস করেছি। এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। তো প্রিয় ছোট্ট ভাই ও বোনেরা, তাহলে আমরা লক্ষ্য কিভাবে ঠিক করব? আমি তোমাকে বলবো যে লক্ষ্যটা একদম ফিক্স থাকা উচিত। যদি তোমার লক্ষ্য হয় মেডিকেল, যদি তোমার লক্ষ্য হয় মেডিকেল কলেজে যাওয়া, তাহলে ভাইয়া লক্ষ্য সেট করো যে কোনো মেডিকেল না, তুমি সেট করো ভাইয়া আমি পড়লে, আমি দেশের সর্বোচ্চ মেধা তালিকায় যেটা 1 নম্বরে দেওয়া, আমি ঢাকা মেডিকেল কলেজে পড়লে এমন পড়াশোনা করব। আমি ডিএমসিতে পড়ার জন্য পড়ব। যদি লক্ষ্য হয় ভাই ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য, তাহলে লক্ষ্য হবে যে আমি যাতে বুয়েটে পড়ার জন্য এমনভাবে পড়তে পারি। এবং যদি লক্ষ্য হয় ভার্সিটিতে পড়বো ভাইয়া, তাহলে ঢাকা ভার্সিটির জন্য চেষ্টা করাটা বুদ্ধিমানের কাজ হবে। প্রিয় ভাইয়া আপুটা, এই 3টাতে না পড়লে কি বাকিরা কি স্টুডেন্ট না? সবাই স্টুডেন্ট, বাট তোমার লক্ষ্য থাকবে এটা। শুরু থেকে দিস শুড বি দ্য টার্গেট। কারণ ঢাকা মেডিকেল কলেজে পড়তে হলে তোমাকে 100 মার্কের মধ্যে 80+ পেতে হবে। 80+ যে পাওয়ার জন্য যে পড়ালেখা করবে, সে অ্যাটলিস্ট 70+ তো পাবেই। কেউ যদি 70+-এর জন্য পড়ালেখা করে, সে দেখা যাবে যে 50 পেয়ে বসে আছে। তোমার টার্গেট, পড়ালেখার ডেডিকেশন, জোর, পরিশ্রম সবকিছু এই লেভেলের হবে, তাহলে তুমি চান্স আশা করতে পারো। আর ডিএমসিতে পড়তে হলে 100-তে 100 পাওয়ার জন্য পড়ালেখার চেষ্টা করতে হবে। ইউ শুড ট্রাই ফর দ্যাট, যে আমি যাতে সব পারি, এই লেভেলের চেষ্টা করতে হবে। শুরু থেকে চেষ্টাটা থাকবে এইরকম। আমি তোমাদের সবাইকে বলবো, শুরু থেকে চেষ্টাটা থাকবে এইরকম। যারা বুয়েটে পড়তে চাও, বিগত বছর ভাইদের কাছ থেকে শুনো, চেষ্টাটা থাকবে সেই রকম। ডিউতে পড়তে চাইলেও চেষ্টার যাতে কমতি না থেকে, চেষ্টা হবে আমাদের সর্বোচ্চ। আমরা যাতে আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি। সো আমি বলবো টার্গেট শুড বি এইটা। তুমি যদি আকাশের তারার দিকে একটা ঢিল ছোড়ো ভাইয়া, তারায় তো ঢিলটা পৌঁছাবে না, কিন্তু ওই রকম জোর যদি লাগাও, দেখবে যে এলাকার সবচেয়ে বড় গাছটার মাথায় তুমি টাচ করতে পেরেছো। আর বড় গাছটার মাথা চিন্তা করে ঢিল ছুড়ো, দেখবা যে গাছের মাঝ বরাবর গেছে। ইউ শুড এইম ফর দ্য হাইয়েস্ট। তোমাকে সর্বোচ্চটার জন্য চেষ্টা করতে হবে। এবং বিশ্বাস করো, আমার এইটাই লক্ষ্য ছিল। আমার লক্ষ্য ছিল মেডিকেলে ফার্স্ট হওয়া এবং বুয়েটেও ফার্স্ট হওয়া। পরবর্তীতে ধীরে ধীরে আমি দেখলাম যে আমার পক্ষে বুয়েটে ফার্স্ট হওয়া সম্ভব নয়। আমি চান্স পাবো কিন্তু ফার্স্ট হতে পারবো না, কারণ যে পরিমাণ ডেডিকেশন লাগবে। পরবর্তীতে আমি মেডিকেল ফার্স্ট হওয়ার টার্গেট করি, তো সেই টার্গেটও আমি 100% ফিল আপ করতে পারিনি। পরবর্তীতে মেডিকেলে 5th হই, বাট এই যে আমি ফার্স্ট হওয়ার টার্গেট করেছিলাম, সেই জন্যই ভাই আমি 5th হয়েছি। আমি তোমাকে বলবো যে আমরা সবাই চেষ্টা করব সম্পূর্ণ হাইয়েস্ট অ্যাটেইনমেন্টের দিকে যাওয়ার জন্য। আমি সবার আগে বলবো ভাইয়া লক্ষ্য ঠিক করতে হবে। তাহলে আমরা ধরো লক্ষ্য ঠিক করলাম ঢাকা মেডিকেলে পড়ার জন্য, ভাইয়া তাহলে আমি শুরু থেকে জীববিজ্ঞান কিভাবে পড়বো, আমার কিভাবে পড়া উচিত। 1 নাম্বার কথা, জীববিজ্ঞান 1 নাম্বার কথা হলো ভাইয়া আমরা পড়া শুরু করব কিভাবে, কি বই পড়বো কিভাবে, সেইটা পরের ব্যাপার। সবার আগে আমি বলে দিচ্ছি যে আমরা কি বই পড়বো, এই জিনিসটা সবাইকে। আমরা সবাই জানি যে জীববিজ্ঞানের পত্র কয়টা? জীববিজ্ঞানে 2টা পত্র। আমি খুব স্পষ্ট করে বলে দিচ্ছি, যাদের লক্ষ্য মেডিকেল ভর্তি পরীক্ষা, তারা প্রথম পত্রের জন্য, ছোট্ট ভাইয়া এবং আপুটা, তারা প্রথম পত্রের জন্য, তাদের জন্য বেদ বাক্য বই হলো আবুল হাসান স্যারের বই। আবুল হাসান স্যারের বই, এইটাই তার মূল বই হিসাবে সে ফলো করবে। এইটাকে সে প্রথম পত্রের মূল বই হিসাবে ফলো করবে একদম। একটা বইয়ের যেটার 100% পড়তে হবে, সেইটার নাম হলো আবুল হাসান স্যারের বই। অন্য কোনো বই কেনো না কেন, তোমাকে এই বইটার A to Z পড়ে শেষ করতে হবে। এবং দ্বিতীয় পত্রের জন্য মূল বই কোনটা হবে, আমি জানি তোমরা অলরেডি সবাই হয়তোবা কিনে ফেলেছো, কিন্তু অনেকেই হয়তোবা এখনো মূল বই বিষয়টা বোঝো না। তাদের জন্য এই আলোচনাটা, কারণ এই ভিডিওটা অনেক রকম বাচ্চা দেখবে, যারা কিনা ঢাকার কলেজে ছিল, ঢাকার স্কুলে ছিল তারা, বা যারা কিনা একদম মফস্বল শহর থেকে এসেছে তারা, যাদের কাছে এই ওরিয়েন্টেশনটা নাই। বিশ্বাস করো, এই ওরিয়েন্টেশনটা কিন্তু বাংলাদেশের সবাই জানে, ব্যাপারটা কিন্তু তা না। আমি এসেছি পঞ্চগড় থেকে, আমার বাড়ি পঞ্চগড়। আমি পঞ্চগড় থেকে ঢাকায় পড়তে এসেছি। ঢাকায় পড়তে না আসলে আমি ভাই জানতেই পারতাম না যে মেডিকেল ভর্তি পরীক্ষায় মূল বই বলে একটা বিষয় থাকে, বা মূল একটা বই ফলো করলে অ্যাডমিশন টেস্টে একটু ভালো সাহায্য পাওয়া যায়। কারণ বাজারে কতগুলো বই আছে, শুধুমাত্র বায়োলজির উপরে কতগুলো বই আছে। এই মুহূর্তে আমার কাছে এই কতগুলা বই আছে। দেখো, এই যে উদ্ভিদ বিজ্ঞানীরা, আমি তোমাকে 2টা বই দেখাচ্ছি। দেখো, এই যে উদ্ভিদ বিজ্ঞান, এইটা হলো প্রথম পত্র, এইটা আবুল হাসান স্যারের বই।
এইটা গাজী আজমল স্যারের বই। তো খেয়াল করো এই দুইটাই কিন্তু প্রথম পত্র, কিন্তু আমি খেয়াল করো তোমাকে আবুল হাসান স্যারের বইটাকে মূল বই হিসাবে পড়তে বলছি, এইটাকে মূল বই হিসাবে ধরতে হবে। এবং একইভাবে তুমি যদি বাজারে যাও যে ভাই প্রাণীবিজ্ঞান বই কিনবো, প্রাণীবিজ্ঞান বই কিন্তু তুমি গাজী আজমল স্যারের বইও পাবা, আবার এই প্রাণীবিজ্ঞান বই কিন্তু তুমি আবুল হাসান স্যারের বইও পাবা। তো তুমি বলবে যে ভাইয়া তাহলে এইখানে মূল বই কোনটা? এই জায়গাতে গাজী আজমল স্যারের বইটা আমাদের মূল বই। তো বই কিন্তু এছাড়া এই বই বাজারে কি এই দুইটাই বই? বাজারে এই দুইটা ছাড়াও আরো অ্যাটলিস্ট বাজারে আরো 10 জন রাইটারের বই পাবা, জীববিজ্ঞান বই, এবং প্রত্যেকটা বই ভালো। কিন্তু ভাইয়া আমরা পড়বো কোনটা? আমরা পড়বো মূল, ফলো করব। তুমি যখন পড়বা, কলেজের জন্য পড়বা, পরীক্ষার জন্য পড়বা, এইচএস এর জন্য পড়বা, মেডিকেলের জন্য পড়বা, ঢাকা ভার্সিটির জন্য পড়বা, মূল বই হিসাবে আবুল হাসান প্রথম পত্র, গাজী আজমল দ্বিতীয় পত্র, দ্যাট ইজ দ্য রুল। এইটার বইয়ের এই বইয়ের এ টু জেড পড়তে হবে। এ টু জেড মানে কি? এ টু জেড, প্রথম বইয়ের প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত। এই বইটারও প্রথম শব্দ থেকে শেষ শব্দ পর্যন্ত তোমাকে পড়ে ফেলতে হবে, পড়তে হবে, নট মুখস্থ করতে হবে, রিডিং পড়তে হবে অ্যাটলিস্ট, বুঝার চেষ্টা করতে হবে অ্যাটলিস্ট, 2-3 বার রিভাইজ দিতে হবে অ্যাটলিস্ট। অনলি দেন আমরা আশা করতে পারি তাহলে তুমি ভর্তি পরীক্ষায় একটা টপ সিট, একটা ভালো সিট আশা করতে পারো। তাহলে এই দুইটা বইয়ের এ টু জেড দেখি কে কি বুঝলাম বলো তো। সবাই একটু নামগুলো কমেন্ট করো তো, কোন কোন বই পড়তে বললাম, কে কে শুনলা, আমরা জীববিজ্ঞানের জন্য কোন বইটা ফলো করব, কোন দুইটা বই আমরা ফলো করব, মেইনলি কোন দুইটা বই ফলো করব। দেখো শব্দটা লেখা হয়েছে মূল বই। মূল বই কথাটা বলেছি, তার মানে মূলের বাইরেও কিছু অপ্রধান বই আমাদেরকে পড়তে হবে সেরাদের সেরা হওয়ার জন্য। দেখি নামগুলো বলো তো, কে কে শিখলা? জিয়াউল হক সামি বলেন, নামগুলো বলেন, শুনে ফেলি আমি, কে কি শিখলাম নামগুলো বলে ফেলেন। আবুল আর গাজী স্যার, আবুল হাসান স্যার, মোহাম্মদ আব্দুল্লাহ সাদ বলেছে আবুল হাসান স্যার, ভেরি গুড, ইয়েস আবুল হাসান স্যার, গাজী আজমল স্যার, ঠিক আছে। তাহলে আমরা জীববিজ্ঞান নিয়ে আগে আলোচনা করি, তারপর মেডিকেলের প্রস্তুতি শুরু থেকে কিভাবে শুরু করা যায় আমরা সেইটা নিয়ে আলোচনা করব। এরপর এই দুটা বইয়ের এ টু জেড পড়তে হবে। ভাইয়া আর কি করতে পারি আমরা, আর কি করব? ভাইয়া এক্সট্রা বই, অতিরিক্ত, এই জায়গায় দেখো শব্দটা আমি লিখে দিচ্ছি, এইটা থেকে অতিরিক্ত তথ্য পড়তে হবে। তথ্য, মূল বুঝাবুঝি যা সব আবুল হাসান এবং গাজী আজমল থেকেই বুঝতে হবে। অতিরিক্ত তথ্যের জন্য বাজারে আরো 2-3টা বই আছে, সেই 2-3টা বই পড়তে হবে। 1 নম্বরে আব্দুল আলিম স্যারের বই, আলিম স্যারের বই তোমাকে 2 জায়গাতেই অতিরিক্ত তথ্যের জন্য আলিম স্যারের বই তোমাকে ফলো করতে হবে। এবং আলিম স্যারের বই অতিরিক্ত তথ্যের জন্য আলিম স্যারের বই ফলো করতে হবে আমাদেরকে। এছাড়া বলেন তো আর কি কি বই আছে? আলিম স্যার ছাড়া আমরা আর কার কার বই ফলো করব বলেন তো? এছাড়া আরো মোট 3টা বই আমরা ফলো করতে পারি, সব মিলিয়ে মোট 3টা বই আমরা ফলো করব। 1 আলিম, 2 মাজেদা ম্যাডামের বই, সেটা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটার জন্যই, এবং আলিম স্যারের বই, মাজেদা ম্যাডামের বই, এবং আজিবুর। তো এখানে কোনটা আগে পড়বো কোনটা পরে পড়বো? ভাইয়া এতগুলা বই কি আমি বায়োলজিতেই শুধু পড়বো? বাবারে বাবা, একদম, তাহলে তো ভাইয়া আমি শহীদ হয়ে যাব। না, এই বইগুলার এ টু জেড পড়তে হবে না। এই বইগুলোর স্পেসিফিক কিছু জায়গা, দাগানো স্পেসিফিক কিছু জায়গা তোমাকে ফলো করতে হবে। ভাইয়া এগুলো থেকে আমরা কি পড়বো? অতিরিক্ত তথ্য পড়বো, যেই তথ্যগুলা ওই জায়গায় নাই। তো এইটা আমরা তোমাকে সাহায্য করব, আমরা শিক্ষকরা আছি, শিক্ষকরা তোমাকে সাহায্য করব যে ভাইয়া এই জিনিসটা আমরা, অতিরিক্ত জিনিসটা আমরা কিভাবে গুছাবো। বাট আপাতত এইটা ফলো করব না, আপাতত শুরুতে তুমি এ টু জেড এই জায়গাটা ফলো করবা। আবুল হাসান স্যারের বই এ টু জেড আমাদেরকে ফলো করতে হবে, এবং গাজী আজমল স্যারের বই আমাদেরকে এ টু জেড ফলো করতে হবে। আবুল হাসান, গাজী আজমল আমাদেরকে ফলো করতে হবে। এইগুলো আমরা এক্সট্রা হিসাবে পড়বো, এক্সট্রা হিসাবে। ভর্তি পরীক্ষা ভালো করার জন্য তোমাকে এই তথ্য, এটা থেকে এক্সট্রা তথ্য পড়তে হবে। ভাই এগুলো কিভাবে পড়বো? ধরো আবুল হাসান স্যারের বইটা তুমি পড়া শেষ করলা, আলিম স্যারের বই অতিরিক্ত 10টা তথ্য আছে, মাজেদা ম্যাডামের বই আরো 10টা,
আজিবুর স্যারের বই আরো 10টা, এই 30টা তথ্য একটা পেজে লিখে ফেলতে হবে। এটা তুমি এখন নিজেও লিখতে পারো বা আমার কাছ থেকে নিতে পারো, যে কোনো স্যারের হেল্প নিতে পারো বা যে কোনো প্রতিষ্ঠানের হেল্প নিতে পারো। এইটা তুমি অ্যাভেলেবল পেয়ে যাবা, বিভিন্ন বই আছে, আমরা ডিএমসি ডিমার্স থেকে পাবলিশ করব, এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, মূল বইটা চেনা। এই মূল বই যাতে আমরা A to Z পড়ে ফেলতে পারি। তাহলে কি কি বই পড়বো? বাজারে দেখো অনেকগুলো বই আছে, আবারও বলছি তোমাদেরকে আমি নাম বলতে পারবো, বাজারে 12টা লেখকের বইয়ের নাম বলতে পারবো তোমাদেরকে, বলছি দেখো, আবুল হাসান, গাজী আজমল, আজিবুর, আলিম, মাজেদা, এই 5টা তো আমি, এখানে তো 5 জনের নাম আমিই লিখলাম, দেখতে পাচ্ছ। এছাড়া আরো 7 জন রাইটারের বই তুমি বাজারে গেলেই পাবা, জিতেন্দ্র, আতিয়ার, জীবন, মাহফুজা, হাফিজুর, আব্দুল গাফফার, বাবারে বাবা। তো বইয়ের শেষ নাই, বইয়ের শেষ নাই। পড়তে হবে কোন কোন বই? এইগুলো মূল বই, এইগুলো ফলো করলে তুমি সকল ভর্তি পরীক্ষা, মেডিকেল, ভার্সিটি, সব জায়গায় কমন পাবে, এইচএসসি, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তো বা একটু পরিশ্রম করতে হবে। তাহলে এই তো জীববিজ্ঞানের জন্য কোন বই পড়বো? তাহলে মেডিকেল ফোকাস থাকলে কোনটা পড়বো? সেম উত্তর, আগেরটাই। মেডিকেল ফোকাস রাখলে আমরা কোনটা পড়বো? আগেরটাই উত্তর। ভাইয়া মূলত যারা মেডিকেল ফোকাস করবে তারাই এইগুলা পড়বে আসলে, তাদের জন্য এই প্রশ্নটা। আর যে শুধুমাত্র এইচএসসি বা ঢাকা ভার্সিটি ফোকাস করবে সে শুধুমাত্র মূল বই ফোকাস করবে, সে শুধুমাত্র একটা করে বই পড়বে। যার লক্ষ্য এইচএসসি বা ঢাকা ভার্সিটির জন্য সে একটা করে বই পড়লেই এনাফ। যার লক্ষ্য মেডিকেলেও পড়া তাকে এই এক্সট্রাটা ফলো করতে হবে। এইটা হলো গুরুত্বপূর্ণ কথা। এখন ভাইয়া জীববিজ্ঞান কিভাবে পড়া উচিত প্রিয় ভাইয়া এবং আপুটা, এইটা ভাইয়া আবারও বলছি তোমাদের সবার উচিত হবে, সবাইকে ক্লিয়ারলি বলে দেই। 1 নাম্বার জীববিজ্ঞান কিভাবে পড়া উচিত, 1 নাম্বার কথা হলো কনসেপ্ট ক্লিয়ার করে। যে বলবে যে জীববিজ্ঞান খালি মুখস্থ, সে জানেই না যে কিভাবে জীববিজ্ঞান পড়তে হয়। 1 নাম্বার কাজ হবে কনসেপ্ট ক্লিয়ার করে, 2 নাম্বার কাজ হবে মূল বইয়ের প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করে, মূল বইয়ের প্রতিটি লাইন বুঝে বুঝে পড়া। ভাইয়া এইটাই তোমার কাজ, তুমি জাস্ট মূল বইয়ের প্রত্যেকটা লাইন যদি গুরুত্ব দিয়ে পড়ো তাহলেই তোমার জীববিজ্ঞান পড়া হয়ে গেল। জীববিজ্ঞান পড়া প্রচন্ড সহজ। এই 2টা স্টেপ যদি কেউ ফলো করে, মূল বইয়ের প্রত্যেকটা লাইন কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে পড়ে, তাহলেই তার পড়া হয়ে গেল। আবারও বলছি, মূল বই ভিত্তিক পড়ালেখাটা সবচেয়ে বেশি ইফেক্টিভ জীববিজ্ঞানের ক্ষেত্রে। তুমি অবশ্যই জীববিজ্ঞান বোঝার জন্য যে কোনো কিছু সাহায্য নিতে পারো, প্র্যাকটিক্যাল, নন প্র্যাকটিক্যাল, তুমি যা প্রযুক্তির অবশ্যই চূড়ান্ত লেভেলে সাহায্য নিবা অবশ্যই, কিন্তু দিন শেষে মূল বইয়ের প্রত্যেকটা লাইন যাতে তুমি গুরুত্ব দিয়ে পড়ো, এই জিনিসটাতে বারবার গুরুত্ব দিচ্ছি। তুমি আমার কাছে পড়ো বা যেখানেই পড়ো, মূল বই থেকে যাতে তোমার সম্পর্কটা কখনো সরে না যায়। এই যে মূল বই, আবারও কোনটা বলে দিচ্ছি, মূল বই কিন্তু ভাই এইটা, আবুল হাসান স্যারের মূল বই, গাজী আজমল স্যারের মূল বই, মূল বই কিন্তু এইটা। এই মূল বই থেকে তোমার এই লক্ষ্য যাতে কখনোই সরে না যায়, ঠিক আছে? 1 নাম্বার কথা। এখন ভাইয়া নোট করব কিনা, জীববিজ্ঞানে নোট করব কিনা, এইটার উত্তর হলো একই সাথে হ্যাঁ, তুমি চাইলে নোট করতে পারো, আবার উত্তর হলো না, তুমি নোট না করলেও চলবে। যারা লাইভে ক্লাস করবা, তুমি যদি মনে করো যে স্যার যেগুলো বোর্ডে লিখছে সেগুলো আমি খাতার মধ্যে লিখে ফেলবো সুন্দর করে, তাহলে পরবর্তীতে আমি খাতাটা উল্টাইলে স্যার যেটা বুঝিয়েছিলেন সেইটা আমি জেনে যাব, সেই ক্ষেত্রে অবশ্যই তুমি লাইভ ক্লাস থেকে নোট করতে পারো। লাইভ ক্লাস যারা করবা ভবিষ্যতে, যেই প্ল্যাটফর্মেই করো, লাইভ ক্লাস করলে সেইটার নোট করতে পারো। কিন্তু ভাইয়া এইচএসসিতে সময় এত কম, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়তে হবে, সাথে আইসিটি, আবার বাংলা ইংলিশ আছে, সেখানে আলাদা করে শুধুমাত্র বায়োলজির জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা করে নোট করার মনে হয় খুব একটা সময় নাই। লাইভ ক্লাস করা ছাড়া তোমার নোট করার দরকার নাই। আমি তোমাকে বলবো মূল বইটাতেই এত সুন্দর করে সব কিছু গোছানো, মূল বইটাই বারবার পড়া, সেই ক্ষেত্রে তোমার আর নোট লাগবে না, কারণ মূল বই থেকেই সবগুলো এমসিকিউ আসবে। এবং সিকিউ তো ভাইয়া ঘুরে ফিরে বইয়ের একটা প্যারা থেকে একটা সিকিউ উত্তর লিখতে হবে, তো মূল বইটাই বারবার পড়লে তোমার আর তখন নোট করতে হবে না। তাহলে নোট করব কখন? অনেকেই নোট শেয়ারিং কন্টেস্ট দেয়, যারা লাইভ ক্লাস করবা সেই লাইভ ক্লাসগুলো করলে সেইগুলোকে তুমি নোট করবা, এছাড়া আলাদা করে নোট করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এইটা একটা প্রশ্ন তোমরা অনেকেই করো
ভাইয়া চিত্র আঁকার গুরুত্ব কতটুকু? শুরু আমরা অবশ্যই জীববিজ্ঞানের সিকিউতে চিত্র আঁকার গুরুত্ব এক কথায় অপরিসীম। মনে রাখতে হবে বায়োলজিতে যত ভালো চিত্র তত বেশি মার্ক। সিকিউ এর জন্য আমাদের চিত্র লাগবে, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের চিত্র লাগবে। যখন আমরা একটা টপিক পড়বো, তুমি যখন একটা টপিক পড়বা, বইয়ে যদি কোনো চিত্র দেওয়া থাকে, অবশ্যই অবশ্যই সেই চিত্রটা গুরুত্ব দিয়ে আঁকতে হবে। যারা আমি তো তোমাদের দুটো চ্যাপ্টার পড়াবো, আমি তোমাদেরকে কথা দিয়েছি তোমাদেরকে দুটো চ্যাপ্টার পড়াবো আমি ফ্রিতে। তোমরা আমাকে বলো কোন চ্যাপ্টার তোমরা ফ্রিতে পড়তে চাও, তোমরা আমাকে বলো, আমি তোমাদেরকে দেখাবো যে পড়তে হয় কিভাবে। তোমরা আমাকে বলো কোন কোন চ্যাপ্টার তোমরা ফ্রিতে পড়তে চাও, কমেন্ট করে জানাও। ভাইয়া এসিএস আপনার সাইকেল 2 কিনেছি, ক্লাসগুলো প্লে হচ্ছে না। মোহাম্মদ রহমান, তুমি আপাতত ক্লাসগুলো ফেসবুক গ্রুপে ফিচার্ড অপশনে A to Z সাজানো আছে। আপাতত তুমি আজকের দিনটা পর্যন্ত তুমি জাস্ট ফেসবুক থেকে করো। একটু আগেও আমাকে আমার টিম মেসেজ দিয়েছে কালকের মধ্যে আমাদের সাইকেল 2 এর বোধহয় ভিডিওগুলো প্লে হবে ইনশাল্লাহ, না হলেও পরশু দিনের মধ্যে সবগুলো ভিডিও প্লে হবে। এটা একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা, যে সার্ভার থেকে আমাদের ক্লাসগুলো প্লে হয় সেই সার্ভারটা কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে, সেই জন্য আমাদেরকে ডাউনলোড করে আবার আপলোড দিতে হচ্ছে। ঠিক আছে, ওকে, সাইকেল এক তো শুরুই করি নাই আমি। চলো তাহলে কোন কোন, জুলজি 1, ওকে ঠিক আছে, জুলজি চ্যাপ্টার 1, জুলজি ফার্স্ট চ্যাপ্টার, বোটানি ফার্স্ট চ্যাপ্টার। ওকে, আমি তোমাদেরকে দুটো চ্যাপ্টার A to Z আলোচনা করে দিব, কিভাবে পড়তে হবে সেটা তোমাকে জানিয়ে দিব। ঠিক আছে, সুন্দর। এইবার ঠিক আছে, আচ্ছা তাহলে নোট করব কিনা। লাস্ট ওয়ান, ভাইয়া কতক্ষণ জীববিজ্ঞান পড়া উচিত? প্রত্যেক দিনই যে জীববিজ্ঞান পড়তে হবে এমন কোনো কথা না, তবে একটা সময় তোমাকে দিতে হবে, এক একজনের এক এক রকম সময় লাগবে। তুমি যদি ভাইয়া প্রত্যেকদিন 30 মিনিট করে সপ্তাহে তুমি যদি সামহাও 3 ঘন্টা জীববিজ্ঞানের পেছনে দাও, প্রত্যেক সপ্তাহে তুমি যদি 3 ঘন্টা গুনে গুনে কোয়ালিটি টাইম দাও জীববিজ্ঞানে, আমি বললাম 2 বছর পর তুমি বাংলাদেশের অন্যতম সেরা জীববিজ্ঞানী হয়ে যাবা। জীববিজ্ঞানী হও না হও, তুমি অন্ততপক্ষে তোমার জীববিজ্ঞান বইয়ের উপরে কিছুটা হলেও বিশারদ হয়ে যাবা ভাইয়া। তুমি যদি নিজে পড়েও 30 মিনিট করে সময় দাও প্রতিদিন, তাহলে সপ্তাহে 7 দিনের জায়গায় 6 দিন দিলা, 3 ঘন্টা সময় তুমি দাও, বললাম তো টানা 2 বছর তুমি যদি দাও, তুমি ভাইয়া জীববিজ্ঞান বিশারদ হয়ে যাবা। 2 বছর পর তুমি দেখবা যে তুমি বইয়ের সব কিছু পারো। বাস্তবতা হলো এই সময়টাই পোলাপান দেয় না, এইটুকু সময় কিন্তু পোলাপান দেয় না, এবং আলটিমেটলি এবং পরবর্তী জীববিজ্ঞান পারে না। এইটাই বাস্তবতা, এইটাই সত্যি। তো আমি জানি না, এবং পোলাপান পরীক্ষার আগে একটা মুখস্থ দেওয়ার টেন্ডেন্সিতে থাকে। তো জীববিজ্ঞানে আমি বলছি না যে তোমাকে এটাতে 2-3 ঘন্টা প্রত্যেকদিন পড়তে হবে, জাস্ট 30 মিনিট সময় 2টা করে পেজ বুঝে বুঝে পড়ার চেষ্টা করা, দ্যাটস মোর দেন এনাফ। এর বেশি কিছু লাগবে না। এমসিকিউতে ভালো করার উপায় কি? এক, মূল বইটা ভালো করে পড়া, তোমাদের যে প্রশ্নগুলো মনে থাকার কথা, দুই, প্র্যাকটিস করা। ভাইয়া প্র্যাকটিস কিভাবে করব? অসংখ্য প্ল্যাটফর্ম আছে তোমাদেরকে। তোমরা যেহেতু এর মধ্যে ডিএমসি ড্রিমার্সে আছো, সবাই প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে জাস্ট ডিএমসি ড্রিমার্স অ্যাপটা ডাউনলোড করো। ওখানে দেখো একটা চ্যাপ্টারের উপরে কত রকম প্রশ্ন হতে পারে একটা চ্যাপ্টার। এই দেখো, জাস্ট প্লে স্টোরে যাবা, এইখানে গেলে ভাইয়া এটা অলরেডি প্রায় 2 লাখ ডাউনলোডের মতো হয়ে গেছে। এইটাতে গেলে তুমি একটা চ্যাপ্টারের উপরে কতগুলো প্রশ্ন চাও, এই জায়গায় সবগুলো প্রশ্ন দেওয়া আছে। যত ধরনের প্রশ্ন চাও, যতভাবে প্র্যাকটিস করতে চাও, এইখানে A to Z দেওয়া আছে ভাইয়া, A to Z এই জায়গায় দেওয়া আছে। ডাউনলোড করে তুমি জাস্ট একটা করে চ্যাপ্টার সবার জন্য ফ্রি করে দেওয়া, জাস্ট সেই ফ্রিটা তুমি প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবা এমসিকিউতে তত বেশি শার্প হবা। যত প্র্যাকটিস এমসিকিউতে তত বেশি তুমি শার্পনেস অর্জন করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি শার্পনেস অর্জন করবা। সবার আগে একটা টপিক বই থেকে
আমি এখনই বলছি না যে তোমাকে এখনই শুরু করতে হবে, ধীরে সুস্থে অন্য সাবজেক্টের ক্লাসগুলো শুরু হয়েছে সেগুলো আস্তে আস্তে পড়া শুরু করো, দেখবা যে তুমি বায়োলজিতে আনন্দ পাচ্ছ। আমি আগে দুটো চ্যাপ্টার পড়াই, একটা চ্যাপ্টার পড়াই, আমার সাথে একটা চ্যাপ্টার পড়ো, দেখবা যে তোমার বায়োলজির প্রতি ধারণা চেঞ্জ হয়ে গেছে, যে এইভাবেও পড়া যায়, এইভাবেও পড়ালেখা করা যায়। তো আমার মনে হয়েছে যে আমরা একটা তোমাদেরকে, মূলত এটা কিসের ওরিয়েন্টেশন ক্লাস, তোমাদের সাথে এটা আমার মূলত পরিচিতি ক্লাস, যে তোমাদের সাথে এই যে 26-এর সাথে আমার অফিসিয়াল কোনো পরিচিতি হয়নি, আজকে পরিচিত হলাম। আজকে থেকে তোমাদেরকে নিয়ে আমার অ্যাক্টিভিটিস শুরু হলো। আগামী 1 মাসের মধ্যে আমরা দুটো চ্যাপ্টার তোমাদেরকে পড়িয়ে দিব। তোমরা অন্য কোনো কোর্সে যুক্ত হও বা না হও, আমি এই দুটো তোমাদেরকে ফ্রিতে পড়াবো। এরপর তোমরা যদি মনে করো যে ভাইয়া আমরা আপনার কাছে পড়তে চাই, আমরা আপনার পড়া বুঝতে পারছি, তাহলে তাহলে আমি তোমাদেরকে নিয়ে পরবর্তী পরিকল্পনা করব। পরবর্তী তোমরা অনেকে জিজ্ঞাসা করবে সাইকেল কবে আসবে, সেই সাইকেলের পরবর্তী পরিকল্পনা করব। ঠিক আছে? তো ভাইয়া ক্লাসের রুটিন কবে নাগাদ পাবো আমরা, যে কবে কবে ক্লাস? মিনিমাম ক্লাসে তোমাদেরকে দুটো চ্যাপ্টার পড়াই দিব, এমন না যে অনেক অনেক ক্লাস। মিনিমাম ক্লাসে তোমাদেরকে দুটো চ্যাপ্টার গুছাই দিব। সর্বোচ্চ সর্বোচ্চ একটা চ্যাপ্টারের উপরে সর্বোচ্চ 3টা ক্লাস হবে। সেই 3টা ক্লাসে ওই চ্যাপ্টার তোমাকে একদম ভাঁজ করে দিব, গ্যারান্টি দিব যে ওই চ্যাপ্টারের উপরে তুমি বস হয়ে যাবা, একদম ওই চ্যাপ্টারের উপর তোমাকে বস বানাই দিব। এই মোট 6টা ক্লাস নিব আমরা, মোট 6টা ক্লাসে তোমাকে 2টা চ্যাপ্টারের উপর বস বানাই দিব আমরা। অনেকগুলো ক্লাস নিলে তোমরা অনেকগুলো ক্লাস করার সময় পাবা না, সুযোগ পাবা না। 6টা ক্লাস, 2টা চ্যাপ্টার, এবং শেষে একটা মেগা এক্সাম নিব তোমাদের এই 2টা চ্যাপ্টারের উপরে। 6টা ক্লাস, 2টা চ্যাপ্টার, একটা ফাইনাল মেগা এক্সাম, যেই মেগা এক্সামে হিউজ একটা পুরস্কার থাকবে, হিউজ প্রাইজ। ভাইয়া রুটিন কবে দিবেন? আগামীকাল শুক্রবার তোমাদের যে 26-এ ডেডিকেটেড গ্রুপটা আছে সেইখানে রুটিন পাবলিশ করে দিব আমি ইনশাআল্লাহ। ঠিক আছে? প্রথম কোষ রসায়ন পড়া বাকি, অধ্যায় প্রথম ইজিলি বোঝা যাবে। কোষ রসায়ন যদি আগে পড়াই তোমরা তো অজ্ঞান হয়ে 2-1 পড়ে যাবা। বোটানি 3 এবং 4, ওকে। কোষ রসায়ন চাই, কোষ রসায়ন সব কি ফি পাবো? ওইটা সেকেন্ড ইয়ারে পড়া উচিত। জিকে প্রিপারেশন কিভাবে নিব স্যার? কোষ রসায়ন, ওকে। তাহলে তোমরা, ওকে, আমি আমার ঘোষণা দিলাম, বাকি ঘোষণা তোমরা তোমাদের ডেডিকেটেড যে গ্রুপ আছে, যারা গ্রুপটাতে যুক্ত হওনি সেই গ্রুপের লিঙ্ক অলরেডি এই জায়গায় দেওয়া, তোমরা সেই জায়গায় যুক্ত হয়ে যাও। আর যারা গ্রুপ থেকে দেখছো তারা তো আছোই। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। তোমাদের মনে এখন কার কি মনে কি প্রশ্ন আছে আমি সেই প্রশ্নগুলো জানতে চাই। প্রিয় ভাইয়া এবং আপুটা, তোমাদের কার মনে যদি মনে হয় যে ভাই আমি এই প্রশ্নটা করতে চাই, জাস্ট প্রশ্ন করো, আমাকে প্রশ্নগুলো জানাও। কারো মনে কোনো প্রশ্ন থাকলে আমি প্রশ্নগুলো দেখতে চাই। কারো মনে কোনো প্রশ্ন আছে? তোমরা চেয়েছো জুলজি 1 পড়াই, জুলজি 1। ওকে, ঠিক আছে ভাইয়া। জিকে প্রিপারেশন কিভাবে নেওয়া উচিত? যদি আমি একটা বই খুব ফোকাস করি পড়ি, অন্যান্য মেডিজি টেস্ট পেপার পড়লে হবে? জিকে প্রিপারেশন যে কোনো একটা বই, তুমি আজকের বিশ্ব ফলো করো, নতুন বিশ্ব, প্রফেসরসের নতুন বিশ্ব ফলো করো, নতুন বিশ্বের মুক্তিযুদ্ধে সব কিছু পড়া শুরু করে দাও, এ টু জেড পড়া শুরু করে দাও। ভাইয়া আমি আপনার খুব ফ্যান, ভেরি গুড। ভাইয়া আসির আঞ্জুম ভাই বুয়েট ফার্স্ট, ডিএমসিতে 6th হয়েছিলেন কি এলিয়েন? না না, অবশ্যই। শুধু আসির আঞ্জুম কেন, ইতিহাসে এরকম অসংখ্য স্টুডেন্ট আছে। আসির আঞ্জুম একমাত্র না, আসির আঞ্জুম রিসেন্ট ঘটনা, বাট প্রত্যেক বছর এরকম কেউ না কেউ থাকে যারা কোথাও এক জায়গায় ফার্স্ট হয়, আরেক জায়গায় খুব ভালো মতো চান্স পায়। মুখস্থ হতে সময় লাগে, কিভাবে পড়া উচিত, কতবার রিভিশন দিব? সেল কেমিস্ট্রিও করাবেন, ইংরেজিটা কঠিন লাগে। ওকে, আচ্ছা। মুখস্থ প্রথম কথা হচ্ছে মুখস্থ করাকে আমি নিরুৎসাহিত করব। আমরা প্রথমে চেষ্টা করব জিনিসটা বোঝার, তারপরে মনে রাখার, নট মুখস্থ এবং মনে রাখার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা সেটা নেক্সট ক্লাসে আলোচনা করব, মুখস্থ এবং মনে রাখার মধ্যে কি পার্থক্য আছে। ঠিক আছে? ওকে ভাইয়া, পড়ি আবার ভুলে যাই, সলিউশন কি? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সলিউশন হলো বারবার রিভিশন করা। পড়ি আবার ভুলে যাই, এইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্লাস কতটুকু হবে? আমরা 1.5 ঘন্টা করে ক্লাস নেব, 1.5 ঘন্টা।
না এর কম না এর বেশি। অনলাইনে এর চেয়ে বেশিক্ষণ পড়াতে আমি বিশ্বাস করি না। ভাইয়া এখন থেকে কি কি করলে ডিএমসি পসিবল? এখন থেকে জাস্ট আজকে থেকে পড়ালেখা শুরু করা। যেইটাই পড়বা বুঝে, ভালো মতো বুঝে বুঝে পড়া, বারবার রিভাইজ করা, আগামী 2 বছরের প্রত্যেকটা দিনকে কাজে লাগাবার চেষ্টা করা, সময় নষ্ট না করা। অনলি দেন ভালো একটা জায়গায় চান্স পাওয়া সম্ভব। আদারওয়াইজ ব্যাপারটা খুব কঠিন। সত্য কথা বললাম, আদারওয়াইজ ব্যাপারটা আসলেই কঠিন। ভাইয়া জিকে কিভাবে পড়বো? আমরা জিকে আবারও বলছি, যে কোনো একটা বই, সেটা তোমার যে কোনো প্রিয় বই হতে পারে। আমার পছন্দ প্রফেসরসের নতুন বিশ্ব বইটা। নতুন বিশ্ব বইটার A to Z পড়ে ফেলা, বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ অংশটা প্রত্যেক দিন 2 পেজ করে পড়লা, দেখবা যে 3 মাস পরে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের উপরে তোমার সব পড়া শেষ হয়ে গেছে। তখন পরবর্তী 2 বছর শুধুমাত্র, পরবর্তী 1 বছর 1.5 বছর শুধু রিভাইজ করবা। ভাইয়া আপনার ইউটিউবের সব জুলজি ক্লাস করেছি, ইজ ইট এনাফ? আরও কিছু কি লাগবে? আমার তো ইউটিউবে সব একাডেমিক জুলজি ক্লাস দেওয়া নাই, সব চ্যাপ্টার তো দেওয়া নাই। যেগুলো দেওয়া আছে সবগুলো অ্যাডমিশন বেসড ক্লাস। সেগুলো করলে তুমি অবশ্যই একটা আইডিয়া পাবে যে অ্যাডমিশনে কী কী লাগবে। বাট একাডেমিকের জন্য আরেকটু ডিপ নলেজ লাগে, একাডেমিকের জন্য আরেকটু একাডেমিক অ্যাপ্রোচটাই তো একটু আলাদা, ঠিক আছে? আচ্ছা 26 ডেডিকেটেড, হ্যাঁ এগুলো সবই 26 ডেডিকেটেড। এখন জানিব সাউন্ড এত কম কেন? সাইকেলগুলোতে আশা করি সাউন্ড ভালো থাকবে। ফেসবুকে লাইভে আমাদের নিয়মিত কেন যেন সাউন্ড কম হয়, এটা আমরা সলভ করতে পারছি না। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। ভাই রুটিনটা কোথায় দিবেন? 26 ডেডিকেটেড কি লেকচার শিট দিবেন? ইনশাআল্লাহ লেকচার শিট দেওয়া হবে, ফ্যান্টাস্টিক লেকচার শিট দেওয়া হবে। আমাদের লেকচার শিটের নাম ড্রিম নোটস। তোমাদেরকে গ্রুপেই লেকচার শিটের একটা আপডেট দিয়ে দিব। তোমরা যে গ্রুপে আছো সেই গ্রুপে তোমাদের সবাইকে লেকচার শিটের একটা আপডেট দিয়ে দিব, চিন্তা করো না। তোমাদের গ্রুপে লেকচার শিটের একটা আপডেট দিয়ে দিব একদম। ওকে ঠিক আছে, ওকে। ভাইয়া হায়ার মেথে যেমন, ভাইয়া কবে নাগাদ সব সাইকেল ওকে হবে? দ্রুত ঘোষণা আসবে। সাইকেলের পরিকল্পনা করছি আমরা, তবে তার আগে আমি ফ্রি সাইকেলটা শেষ করতে চাই। তোমাদেরকে 6টা ক্লাস নিতে চাই আমি, 6টা বা 7টা ক্লাস 1 সপ্তাহ ব্যাপী বা 2 সপ্তাহ ব্যাপী, যেখানে তোমাদের রেসপন্সটার উপর নির্ভর করবে যে আমি কয়টা সাইকেলে জিনিসটা গুছাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ইউটিউবের বোটানি ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওগুলো দেখে একাডেমিক 100তে 100 ক্লিয়ার হবে। এর বাইরে কোনো কিছু লাগবে না। ওকে ঠিক আছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো বাকি আলোচনা প্রিয় ছোট্ট ভাইয়া আপুরা, 40 মিনিট সময় তোমরা আমাকে দিয়েছো। বাকি আলোচনা জাস্ট গ্রুপে চোখ রাখো। এই ভিডিওটা গ্রুপে আমি আবার আপলোড করব। আমাদের ডিএমসি ড্রিমার্সের ইউটিউব চ্যানেল তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, জাস্ট সাবস্ক্রাইব করে ফেলো। এখানে নিয়মিত ফ্যান্টাস্টিক ফ্রি কন্টেন্ট আসবে। তোমরা আমার সাথে পেইড ব্যাচে যুক্ত হও না হও, আগামী 2 বছর তোমরা তোমাদের বড় ভাই হিসেবে এই তোফায়েল ভাইয়াকে ইনশাআল্লাহ পাশে পাবা। এইটুকু ভরসা তোমাকে আমি দিতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে ছোট ভাই বোনেরা, ইনশাআল্লাহ। ইউসুফ ভাইয়া ক্লাসে সরাসরি কথা বলা যাবে অবশ্যই। এই মুহূর্তে এই সামনে যে ক্লাসগুলো নিব সেগুলোতে আমি চেষ্টা করবো যাতে তোমরা জুমে যুক্ত হয়ে সরাসরি কথা বলতে পারো। আর সাইকেলগুলো তো ওয়েব অ্যাপেই যুক্ত হবা, সেখানে তো চাইলে সরাসরি কথা বলতেই পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, অবশ্যই সরাসরি কথা বলা যাবে। ইসরাত জাহান শিমু, জুমে ক্লাস হলে কথা করা যাবে। ভাইয়া এসিএস এর অ্যাডমিশনের সাথে যুক্ত, এসিএস এর একাডেমিকের সাথেও যুক্ত আমি। 26 ব্যাচে এখন আমি আমার সাইকেল লঞ্চ করিনি, বাট 24-25-এ আমার একাডেমিক্স আছে। একাডেমিক সাইকেলে 24-25-এ অসংখ্য স্টুডেন্ট আমার সাথে যুক্ত ছিল, অনেক স্টুডেন্ট যুক্ত এখনও আছে। 26-এর এখনও একাডেমিক আমি লঞ্চ করিনি। তোমরা 26-এর পড়ালেখা কেবল শুরু করছো, ইনশাআল্লাহ তোমরা সাথে থাকলে আমি 26-এর একাডেমিক্সও শুরু করব। ঠিক আছে ইনশাআল্লাহ ছোট্ট ভাইয়া এবং আপুরা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সুন্দর। ওকে, তাহলে আমরা চলো আজকের মতো আমরা লাইভটা এখানেই শেষ করছি। তোমাদেরকে একটা গাইডলাইন দিলাম, একটা ওরিয়েন্টেশন দিলাম। সরাসরি দেখা হবে সামনের লাইভ ক্লাসে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।